হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 9 ও 10-এর পরমাণুর গঠন, পর্যায় সারণী আর রাসায়নিক বন্ধন এই 3টি অধ্যায়ের গত কয়েক বছরের আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা এর আগে আমরা কি অ্যাসিড, ক্ষার ও লবণ এই অধ্যায়ে প্রিভিয়াস ইয়ারে গত কয়েক বছরের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করে নিয়েছি। তোমরা চাইলে ওটা এই ভিডিওটির পরে দেখে নিতে পারো। তাহলে দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো। ঠিক আছে, এই যে এখানে কয়েকটি অপশন দেওয়া আছে। তাহলে এই কোশ্চেনটি সলভ করার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে, বলেছে ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো। তাহলে প্রথম জানতে হবে যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, ইলেকট্রন বিন্যাস করি কিভাবে, তাই তো। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে, হিলিয়ামের মধ্যে কয়টি ইলেকট্রন থাকে। তাহলে একবার আমরা একটু পর্যায় সারণীটি পিরিয়ডিক টেবিলটা দেখে নেব। আমরা জানি এটি একটা পিরিয়ডিক টেবিল, আধুনিক পিরিয়ডিক টেবিল। আধুনিক পিরিয়ডিক টেবিলে যদি আমরা উপর থেকে নিচে দিকে নামি, এরকম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা করে টোটাল আছে 18টা। এই যে উপর থেকে নিচে নামলে এগুলোকে শ্রেণী বলা হয়। 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 3 নম্বর শ্রেণী, এরকম করে টোটাল শ্রেণী আছে 18টি। ঠিক আছে, শ্রেণী আছে 18টি, জিজ্ঞাসা করে নিতে পারে পরীক্ষায়। আর পর্যায় কয়টি আছে? পর্যায় আছে 7টি। কীভাবে? এই যে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, এই যে এটা হচ্ছে প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে আছে হাইড্রোজেন আর হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে এটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 7টি পর্যায়ে আছে। ঠিক আছে, তাহলে এই যে 7টি পর্যায়ে আছে আর 18টি শ্রেণী আছে, এটি জানলাম। তার সাথে আমাদের যেটি মুখস্থ রাখতে হবে সেটি হচ্ছে যে 1 থেকে 20 অবধি মৌলগুলিকে পর 1 নম্বরে কে, 2 নম্বরে কে, 3 নম্বরে কে, 1 থেকে 20 অবধি এই মৌলগুলিকে পর আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কিভাবে মনে রাখবো? এই দেখো, এইভাবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইভাবে করে ক্যালসিয়াম অবধি 20 অবধি একদম মনে রাখতে হবে। 20 অবধি মৌলগুলোকে মুখস্থ রাখতে হবে এবং তাদের এলিমেন্টাল যে সংকেতগুলো সেগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমাদের হিলিয়াম দরকার, তাই হিলিয়াম বললেই যাতে আমরা বুঝতে পারি হাইড্রোজেন, হিলিয়াম কয় নম্বরে পাচ্ছি? 2 নম্বরে। তাহলে এই মৌলটি যত নম্বরে থাকে ততই তার পারমাণবিক ক্রমাঙ্ক হয়। তার মধ্যে 3টি ইলেকট্রন থাকে আর তার মধ্যে 3টি প্রোটন থাকে। ঠিক আছে, তাহলে হিলিয়াম কত নম্বরে আছে? হিলিয়াম দেখতে পেলাম আমরা 2 নম্বরে আছে। 1, 2, 3, 4 এভাবে থাকে। তোমরা 1 থেকে 20 অবধি মুখস্থ রাখবে। তাহলে হিলিয়াম থাকে কত নম্বরে বললাম? 2 নম্বরে। তার জন্য তার কাছে ইলেকট্রনও থাকবে 2টি। যত নম্বরে থাকে তার ইলেকট্রন থাকে ততটি আর তার পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে যায় তত। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলেছিল ইলেকট্রন বিন্যাস। এখন তো আমরা জেনে গেলাম ওর মধ্যে ইলেকট্রন থাকে হচ্ছে 2টি। তাহলে ইলেকট্রনের বিন্যাস করবে কীভাবে? এই যে হিলিয়াম মৌলটি আছে, হিলিয়াম মৌলের ভেতরে কি থাকে? পরমাণু থাকে, ছোট ছোট পরমাণু থাকে। সেই পরমাণুটা যদি আমরা দেখি, পরমাণুটার গঠন দেখি, পরমাণুটা কিভাবে থাকে? পরমাণুর মধ্যে 3টা জিনিস থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিভাবে থাকে? এই যে পরমাণুর মধ্যে প্রথমে থাকলো নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। আর বাইরে কি হয়? ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোর এক একটা নাম আছে। প্রথম কক্ষপথকে আমরা কে বলি, দ্বিতীয় কক্ষপথকে এল বলি, তৃতীয়কে এম বলি। কে, এল, এম এইভাবে চলতে থাকে। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রনগুলো যে ঘোরে, কয়টা ঘোরে? প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন ঘুরতে পারে, তার বেশি ঘুরতে পারে না। প্রথম কক্ষপথে থাকে 2টি, তারপরে থাকে 8টি আর তারপরে কক্ষপথে থাকে 18টি। তাহলে হিলিয়ামের কাছে আমরা দেখতে পাচ্ছি কয়টি ইলেকট্রন আছে? 2টি। তাহলে প্রথম কক্ষপথে আগে 2টি থাকবে, এবার তৃতীয় কক্ষপথে ওর কাছে ইলেকট্রন নেই, তাই হিলিয়ামের শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে এটি। ঠিক আছে, তাহলে এটার মতো এই নিচের কোনগুলো এগুলো করে দেখবো নিচের কোনটির এই হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে। তাহলে লিথিয়াম, লিথিয়াম লেখা আছে। লিথিয়াম তোমাদের মনে রাখতে হবে যে লিথিয়াম কত নম্বরে থাকে। আমরা মুখস্থ করবো 1 থেকে 20 অবধি মনে রাখতেই হবে। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3 নম্বরে পাচ্ছি লিথিয়াম। তার মানে ওর কাছে ইলেকট্রনও থাকবে 3টে। কোনো মৌলের পরমাণু থেকে যদি ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে যায় তাহলে তার মাথায় একটা চলে আসে প্লাস চার্জ। আর যদি 2টো বেরিয়ে চলে যায় তার 2টো প্লাস, অর্থাৎ 2+ হয়। ঠিক আছে, তাহলে এখানে লিথিয়াম প্লাস মানে এর কাছ থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে, তার মানে ওর কাছে এখন আছে 2টো। ঠিক আছে, এটির যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, প্রথমে হবে নিউক্লিয়াস। তাহলে প্রথম কক্ষপথে থাকে 2টি আর দ্বিতীয় কক্ষপথে ওর কাছে টোটাল আছে 3টি, 2টি ছিল আরেকটি। তাহলে এই ইলেকট্রনটাকে ও বাইরে বের করে দিয়েছে, দিয়ে লিথিয়াম প্লাস হয়ে গেছে। তাহলে এখন ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথম কক্ষপথে থাকবে 2টি, তারপরের কক্ষপথে কিছু থাকবে না। তাহলে এটি দেখো হিলিয়ামের মতো। তাহলে লিথিয়াম প্লাস হচ্ছে হিলিয়ামের মতো, সঠিক উত্তর হয়ে যাবে এ। যদি আমরা লিথিয়াম প্লাস দেখতাম তার মানে এটা লিথিয়াম প্লাস দেখতাম, তার মানে ও 2টি ইলেকট্রন বের করে দিয়েছে, এটাকেও বের করে দেবে, তারপর এটাকেও বের করে দেবে। তাহলে
ওর প্রথম কক্ষপথে শুধুমাত্র থাকবে একটি ইলেকট্রন, যেটি হিলিয়ামের মতো নয়, তাহলে এটিও হবে না। এবং সোডিয়ামের আমরা জানি সোডিয়াম গুণে পড়তে হবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তারপরে আছে সোডিয়াম আসে 11 নম্বরে, ঠিক আছে, তাহলে এটা থাকে 11 নম্বরে। এখানে আমরা দেখতে পাচ্ছি হিলিয়ামের দুটো, তাহলে তো এটা হবেই না। এবং H প্লাস হাইড্রোজেন, H প্লাস লিথিয়াম প্লাস, তার মানে লিথিয়াম থেকে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, তার মানে এখানে সোডিয়ামের 10টা আছে, কিন্তু এখানে আমরা জানি হিলিয়ামের থাকে দুটো, তার মানে এটিও হবে না। এবার হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন কত নম্বরে থাকে? হাইড্রোজেন 1 নম্বরেই থাকে, আর একটাই ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে ওর পরমাণু নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন নেই, তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, লিথিয়াম। আমরা দেখতেই পেলাম, ঠিক আছে। কিভাবে পেলাম এগুলো? প্রথমটাতে যে 2টি থাকতে পারে, তারপরে 4টি, তারপরে 18টি, এগুলি কিভাবে পেলাম? এই যে এটার একটি সূত্র আছে, যেটি হচ্ছে 2n স্কয়ার। n কি? n হচ্ছে কক্ষপথের নাম্বার, কক্ষপথের, যেমন আমরা KLM লিখি, 1 নম্বর কক্ষপথ মানে K, 2 নম্বর মানে L, 3 নম্বর মানে M। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারি 2 ইন্টু, যদি প্রথম কক্ষপথ K এর জন্য বের করি, K কত? K মানে 1 স্কোয়ার করে দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 2 ইন্টু 1 অর্থাৎ 2, এভাবে পেলাম। তারপরে যদি L এরটা বের করি, L মানে কত? 2 নম্বরে আছে L, তাহলে এটা যদি সূত্র অ্যাপ্লাই করি 2n স্কোয়ার, 2, এখানে n কত? n আমরা L এর জন্য বের করছি, L কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে L এর জন্য বের করছি, L এখানে 2 নম্বরে, তাহলে এখানে n এর জায়গায় 2 বসিয়ে দিলাম স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে? 2 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 8, এই যে 8, এইভাবে আমরা বের করে নিতে পারি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে? হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রমটি হলো। তাহলে এই কোশ্চেনটি সলভ করার জন্য আমাদের যেটা সর্বপ্রথম জানতে হবে যে হ্যালোজেন মৌল কি আর বিজারণ ক্ষমতাই বা কি, হ্যালোজেন মৌলগুলো কোথায় থাকে। তাহলে একবার সেই পর্যায় সারণীটা একবার দেখে নাও। এই যে পর্যায় সারণী আমি তোমাদের বলেছিলাম যে 18টি শ্রেণী আছে, এখনই বললাম, আর পর্যায় আছে 7টি। তাহলে এই যে 18টা শ্রেণীর মধ্যে তোমাদের কয়েকটা শ্রেণী, যেমন 1 থেকে 20 অবধি মনে রাখতে হবে, তেমন কয়েকটা শ্রেণীর নাম এবং শ্রেণীগুলোকে মুখস্থ রাখতে হবে। যেমন এই যে 1 নম্বর শ্রেণী, উপর থেকে নিচে নাম, যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে আমাদের 1 নম্বর শ্রেণীটা দেখতে পাচ্ছি, এই 1 নম্বর শ্রেণীর একটা নাম আছে। 1 নম্বর শ্রেণীকে বলা হয় ক্ষার ধাতু, তেমনভাবে এই 2য় নম্বর শ্রেণীকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তেমনভাবে এখানে মনে রাখতে হবে 13 নম্বরকে বোরন দিয়ে স্টার্ট হয়েছে, তার জন্য এটা বোরন ফ্যামিলি, আর 14 নম্বর কার্বন দিয়ে স্টার্ট হয়েছে, জন্য কার্বন ফ্যামিলি। 15 নম্বর নাইট্রোজেন দিয়ে স্টার্ট হয়েছে, তার জন্য এটির নাম হয়ে যাবে, এটা নাইট্রোজেন ফ্যামিলিও বলা হয়, তাছাড়া এটির একটি নাম আছে, সেটি হচ্ছে নিকটোজেন ফ্যামিলি, নিকটোজেন গ্রুপ। আর 16 নম্বর অক্সিজেন দিয়ে স্টার, এটিকে বলা হয় চ্যালকোজেন ফ্যামিলি। আর এই যে 17 নম্বর দেখতে পাচ্ছি, এটিকে আমরা বলা হয় হ্যালোজেন ফ্যামিলি বা হ্যালোজেন গ্রুপ। আর 18 নম্বরকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, ঠিক আছে। তাহলে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে হ্যালোজেন মৌল, তাহলে হ্যালোজেন মৌল 17 নম্বর গ্রুপে থাকে, আমাদের মনে রাখতে হবে এই নামগুলি। আর তাছাড়া আমরা এই 11 নম্বর শ্রেণীটাকে মনে রাখি, 11 নম্বর হচ্ছে মুদ্রা ধাতু, কপার, সিলভার, গোল্ড, এগুলোকে মুদ্রা ধাতু বলা হয় 11 নম্বর শ্রেণীকে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা দরকার, কোশ্চিনে আমাদের বলে দিয়েছে যে হ্যালোজেন মৌলগুলি, অর্থাৎ এই 17 নম্বর গ্রুপের মৌলগুলি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই মৌলগুলির জারণ ক্ষমতা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আগে আমাদের প্রথমত এই গ্রুপের শ্রেণীর মৌলগুলিকে ভালোভাবে উপর থেকে নিচে দিকে পরপর মনে রাখতে হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে উল্টোপাল্টা করে দেওয়া আছে এবং এগুলোর বিজারণ ক্ষমতা। তাহলে আমরা বিজারণ ক্ষমতা কিভাবে বের করি? দেখো, বিজারণ ক্ষমতা জানার জন্য বিজারণ ক্ষমতা, এই কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। তাহলে দেখো, জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন। কিভাবে মনে রাখবে? এখানে যা আছে জ আছে, এখানেও জ আছে। জারণ মানে ইলেকট্রন বর্জন, যে ইলেকট্রন বর্জন করে সে নিজে কি হয়? জারিত হয়, ঠিক আছে। আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, কেউ ইলেকট্রন গ্রহণ করে নিয়ে নিল, তাহলে সেটিকে বলা হয় বিজারণ। আর যে গ্রহণ করে সে নিজে কি হয়? বিজারিত হয়। কিন্তু এটা জারণ প্রক্রিয়া, এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। কিন্তু যখন আমরা জারণ ক্ষমতার কথা বলবো, জারণ ক্ষমতা মানে অন্য কাউকে জারিত করে দেবে আর নিজে কি হবে? বিজারিত হবে। অন্য কাউকে জারিত করে দেবে মানে কি? অন্য কেউ ইলেকট্রন বর্জন করবে, ঠিক আছে, অন্য কেউ ইলেকট্রন বর্জন করবে আর ও নিজে কি করবে? নিজে ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে। তেমনভাবে বিজারণ ক্ষমতা, যেটা আমাদের কোশ্চিনে ছিল, বিজারণ ক্ষমতা মানে অন্য কাউকে বিজারিত করে দেবে কিন্তু নিজে জারিত হবে। নিজে জারিত হবে মানে নিজে ইলেকট্রন বর্জন করবে, ঠিক আছে, নিজে ইলেকট্রন বর্জন করবে। তাহলে এই যে হ্যালোজেন ফ্যামিলি
কে ইলেকট্রন বর্জন করে, হ্যালোজেন ফ্যামিলির মধ্যে কে ইলেকট্রন বর্জন করে? আমাদের জানতে হবে যখন আমরা শ্রেণী বরাবর উপর থেকে নিচে দিকে নামি তখন কি হয়, এদের আকারটা সাইজটা বড় হয়ে যায়। এই যে প্রথম ফ্লোরিন ধরে নাও এরকম, ক্লোরিন তারপর একটু বড়, তারপর ব্রোমিন এতখানি, তারপর আয়োডিন এত বড় হতে থাকে। কেন? কারণ যখনই আমরা উপর থেকে নিচে দিকে নামি কি হয়, এক একটা করে শেল কক্ষপথগুলো বাড়তে থাকে, একটা কক্ষপথ একটা করে কক্ষপথ বাড়তে থাকে। এখানে 1 নম্বর পর্যায়ে তার মানে এদের একটাই শেল, 2 নম্বর পর্যায়ে মানে এদের 2টো করে শেল থাকে, 3 নম্বর মানে এদের 3টা করে থাকে। তাহলে নিচে দিকে যত নামছি শেল বাড়ছে, যেহেতু শেল বাড়ছে তাই এদের আকারটাও সাইজটাও বাড়ছে। তাহলে যত আমরা পর্যায়ে বরাবর নিচে দিকে নামবো সাইজটা কি হয়ে যাবে, সাইজটা বাড়বে। কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, যখন আমরা উপর থেকে নিচে দিকে নামি ইলেকট্রোনেগেটিভিটি যেটা তড়িৎ ঋণাত্মকতা সেটি কি হয়, কমে যায়। তড়িৎ ঋণাত্মকতা কমে যায় মানে কি, তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে এই যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস আর বাইরের যে ইলেকট্রন তাদের মধ্যে আকর্ষণ ক্ষমতা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমরা যত নিচে দিকে যাচ্ছি সাইজটা বাড়ছে, দূরত্বটা বেড়ে যাচ্ছে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে, তাহলে আকর্ষণটা এখানে কম আর এখানে আকর্ষণটা বেশি। তাই যত নিচে দিকে নামছি তত ইলেকট্রোনেগেটিভিটি কমে যাচ্ছে। তাহলে বিজারণ ক্ষমতা মানে আমি বললাম ইলেকট্রন দান করা। ইলেকট্রন দান করবে কে? তাহলে যত আমরা নিচে দিকে যাচ্ছি আকর্ষণটা কমে যাচ্ছে, তাহলে এরা ইজিলি বের করে দিতে পারবে, বাইরে দিকে দান করে দিতে পারবে, কিন্তু এর আকর্ষণটা বেশি হয়ে যাচ্ছে জন্য এরা দান করতে পারবে না। তাই যত আমরা নিচে দিকে নামবো তত কি হবে, বিজারণ ক্ষমতাটা বেড়ে যাবে, ইলেকট্রন দান করাটা বেড়ে যাবে, বিজারণ ক্ষমতা বেড়ে যাবে। এখানে আমি লিখে দিয়েছি যদি আমরা পর্যায় বরাবর যাই তাহলে কি হয়, বিজারণ ক্ষমতাটা কমে। যদি আমরা এই পর্যায় বরাবর এইভাবে যাই তাহলে বিজারণ ক্ষমতা বাড়ে, আর যদি আমরা নিচের দিকে আসি তাহলে কি হয়, বিজারণ ক্ষমতা বাড়ে। পর্যায় বরাবর গেলে বিজারণ ক্ষমতা কমে আর নিচের দিকে গেলে বিজারণ ক্ষমতা বাড়ে। আর জারণ ক্ষমতা কি হয়, ঠিক উল্টোটা হয়, জারণ ক্ষমতা নিচের দিকে গেলে কমে আর পর্যায় বরাবর গেলে জারণ ক্ষমতাটা বাড়ে। দেখো, জারণ ক্ষমতা পর্যায় বরাবর গেলে বাড়ে আর বিজারণ ক্ষমতা পর্যায় বরাবর কমে। তেমনভাবে শ্রেণী বরাবর যদি নিচের দিকে নামি তাহলে জারণ ক্ষমতা কমে যায় আর বিজারণ ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো নিচের দিকে সবচেয়ে বেশি কে আছে, আয়োডিন। তাহলে আয়োডিনের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে, তারপরে হচ্ছে ব্রোমিন হবে, তারপরে কি হবে, ক্লোরিন, তারপরে হবে ফ্লোরিন। ঠিক আছে, তাহলে দেখো এখানে সঠিক উত্তরটা কোথায় আছে, এখানে সঠিক উত্তর এতে প্রথমে আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ। চলো নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কি বলা আছে, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম এই 3টি মৌলকে বলা হয়। এই যে আগে আমাদের দেখতে হবে আর্গনের হচ্ছে নিচে 18 লেখা আছে, অর্থাৎ নিচে লেখা থাকে পারমাণবিক ক্রমাঙ্ক যেটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আর্গনের প্রোটন সংখ্যা বলা আছে 18 আর ভর সংখ্যা মানে আর্গনের ওজনটা ভর সংখ্যা বলা আছে 40। তেমনভাবে পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বা হচ্ছে প্রোটন সংখ্যা বলা আছে 19 আর ভর সংখ্যা বলা আছে 40। আর এখানে ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বা হচ্ছে প্রোটন সংখ্যা বলা আছে 20 আর ভর সংখ্যা বলা আছে 40। তাহলে প্রত্যেকটাতে ভর সংখ্যা সেম, এগুলোর ওজন এই কয়েকটা মৌলর হচ্ছে ওজন সেম, শুধুমাত্র পারমাণবিক ক্রমাঙ্কগুলো আলাদা, প্রোটন সংখ্যা আলাদা। তাহলে এখানে অপশানগুলো দেওয়া আছে, এরকম যদি ভর সংখ্যা সেম হয় আর প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা হয় তাহলে এই মৌলগুলিকে কি বলা হয়, আইসোটোপ নাকি আইসোটোন নাকি আইসোবার নাকি আইসোকেম। তাহলে আমাদের জানতে হবে 3টে জিনিস। ঠিক আছে, তাহলে দেখো 3টে জিনিস জানতে হবে। প্রথম যেটা জানবো, যদি পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সেম হয় আর ভর সংখ্যাগুলো আলাদা 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 হয় তাহলে সেটিকে আমরা বলবো আইসোটোপ। কিভাবে মনে রাখবো, এই যে দেখো এখানে আইসোটোপের শেষে প আছে আর পারমাণবিক ক্রমাঙ্কটা হচ্ছে সেম। ঠিক আছে, যেমন এখানে আরেকটি উদাহরণ দেওয়া আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটনগুলো সেম আছে, সবটার ক্ষেত্রে 1, কিন্তু এদের ভরগুলো ভর সংখ্যা হচ্ছে আলাদা, এখানে 1, এখানে 2, এখানে 3। তাহলে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক সেম থাকে, প্রোটন সংখ্যা সেম থাকে কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা থাকে তাদেরকে আমরা বলবো আইসোটোপ। ঠিক আছে, এবার দেখো আইসোবার কাকে বলবো, বার এখানে র আছে, ভর সংখ্যা সমান। ঠিক আছে, ভর সংখ্যাগুলো সমান থাকবে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক যেগুলো প্রোটন সংখ্যা সেগুলো কি হবে, আলাদা আলাদা হবে, তাহলে সেগুলোকে বলবো আইসোবার। ঠিক আছে, আর আইসোটোন কি, আইসোটোন হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সেম থাকবে, আইসোটোন দন্তান্ন আছে এখানে, নিউট্রন সংখ্যা সেম। ঠিক আছে, এখানে আইসোবার র আছে, তাদের ভর সংখ্যা সেম। এখানে আইসোটোপ পারমাণবিক
সংখ্যা যেটা পারমাণবিক ক্রমাঙ্ক সেম, মনে রাখতে পারো এইভাবে। এবার দেখো আইসোটোনের ক্ষেত্রে কি বলেছে, নিউট্রন সংখ্যা সেম। তাহলে নিউট্রন সংখ্যা মানে কি, নিউট্রন সংখ্যা আমরা বের করতে জানি। কিভাবে নিউট্রন সংখ্যা বের করি, যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে মাইনাস করি তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। তাহলে এখানে নিউট্রন সংখ্যা ইজুকাল টু 37 মাইনাস 17, এটাকে যদি মাইনাস করি 20 পাবো। সেমভাবে এটার ক্ষেত্রে পটাশিয়ামের ক্ষেত্রে যদি বের করি নিউট্রন সংখ্যা সমান সমান 39 মাইনাস 19, এটা পাবো 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যাটা কি হচ্ছে, নিউট্রন সংখ্যাটা সেম হচ্ছে। তাহলে এগুলোকে পরস্পরে বলবো আইসোটোন। তাহলে আমাদের যে কোশ্চিনটাতে ছিল আমরা দেখতে পাচ্ছি কোশ্চিনটাতে ভর সংখ্যা সেম, যদি ভর সংখ্যা সেম হয় আর পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা হয় তাহলে সেটাকে আমরা এখনই বললাম আইসো বার বলা হয়। ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা, ঠিক আছে, তাহলে এটাকে বলা হবে আইসো বার। তার এই সঠিক উত্তর হয়ে যাবে আইসো বার বি। চলো নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কি বলেছে, অক্সিজেন, হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যথাক্রমে 32, 2 ও 32 হয়, তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত? তাহলে জিজ্ঞাসা করেছে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব অর্থাৎ ওজন, সালফিউরিক অ্যাসিডের ওজন কত। তাহলে আমাদের বলে দিয়েছে কি কি বলে দিয়েছে, অক্সিজেন অর্থাৎ O2 এর অক্সিজেনের আণবিক গুরুত্ব বলে দিয়েছে কত, প্রথমে অক্সিজেনের যথাক্রমে বলা আছে তারপরে 32, তারপরে হাইড্রোজেনের বলা আছে, হাইড্রোজেন অর্থাৎ H2 কত বলা আছে 2, আর কি সালফারের হচ্ছে বলা আছে 32, সালফারের বলা আছে 32। তাহলে আমাদের এটার জন্য আমাদের জানতে হবে সালফিউরিক অ্যাসিড কি, সালফিউরিক অ্যাসিডকে কীভাবে লিখি আমরা, H2SO4, এটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এগুলো আলাদা আলাদা করে এগুলোর ওজনগুলো বলে দেওয়া আছে, আণবিক গুরুত্বগুলো বলে দেওয়া আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের একসাথে আণবিক গুরুত্ব আমরা কীভাবে ক্যালকুলেট করি, এভাবে করি। হাইড্রোজেনের ওজন কত বলা আছে, H2 এর ওজন বলা আছে 2, প্লাস সালফারের বলা আছে 32, প্লাস O2 অর্থাৎ অক্সিজেনের বলা আছে 32, O2 এর এখানে আছে 4টে, তাহলে 32 প্লাস 32 প্লাস 32, তাহলে টোটাল করলে কত হচ্ছে 98। বোঝা গেল। এখানে দেখো হাইড্রোজেনের ছিল H2 এর ছিল 2, বলাই ছিল হাইড্রোজেন অর্থাৎ H2 হয় 2, এবং সালফারের বলাই ছিল 32, এবং O2 অক্সিজেন বলা আছে, অক্সিজেন মানে O2, তাহলে এখানে ছিল O4, তাহলে একটার জন্যে 32 আরও একটার জন্যে হচ্ছে 32, ঠিক আছে, একটা O2-র জন্য 32 আর একটা O2-র জন্য 32, তাহলে টোটাল আসলো 98। তাহলে কোনটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কি বলা আছে, যে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। দেখো পরপর দুটো কোশ্চিন তোমাদের 22-এর ফার্স্ট শিফটে আর সেকেন্ড শিফটে একই কোশ্চিন এসছে। তখন নিচের কোশ্চিনটাও সেম, নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে দুটো অপশনগুলো শুধু আলাদা আলাদা দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে আমাদের এই কোশ্চিনটি সলভ করার জন্য জানতে হবে যে পিরিয়ডিক টেবিল যেটা আমাদের পর্যায় সারণী আছে, পর্যায় সারণীতে যে 18 নম্বর শ্রেণী কী থাকে, নোবেল গ্যাস থাকে। এই যে নোবেল গ্যাসগুলো আছে, এই নোবেল গ্যাসগুলো কি হয়, এই নোবেল গ্যাসগুলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। কেন করে না, কারণ এদের লাস্ট কক্ষপথে ইলেকট্রন 8টি করে থাকে, অক্টেট ফিল থাকে, তাই এরা কোনো কাউকে ইলেকট্রন দিতেও চায় না, কারো থেকে ইলেকট্রন নিতেও চায় না, ঠিক আছে। তাহলে এরা কাউকে ইলেকট্রন দানও করে না, গ্রহণও করে না, তাহলে এরা রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করতে চায় না। তাহলে আমরা কোনো অপশনে যদি এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই মৌলগুলিকে দেখতে পাই, তাহলে সবার প্রথমে ওদেরকেই টিক মারা হবে, কারণ কি ওরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ন লেখা আছে, নিয়ন একটি নোবেল গ্যাস, আর সেম কোশ্চিনে লেখা আছে আর্গন একটি নোবেল গ্যাস। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, আর এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কি বলেছে, নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ। তাহলে এখানে দেখতে পাচ্ছি C2H2, এটি অ্যাসিটিলিন, কার্বন ডাইঅক্সাইড CO2, NaCl আর হচ্ছে H2O। তাহলে আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছিলাম আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ, তাই তো। তাহলে আয়নীয় যৌগ কিভাবে তৈরি হয়, আয়নীয় যৌগ তৈরি হয় যদি এই দিকের ধাতু, আমরা জানি 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর এগুলো হচ্ছে ধাতুর সাথে যদি অধাতু, এই দিকে থাকে অধাতু, পিরিয়ডিক টেবিলের বাঁ দিকে থাকে ধাতু আর ডান দিকে থাকে হচ্ছে অধাতু। কিছুগুলো আছে ধাতু অধাতু দুটোই, মেটালয়েড, যেগুলো ধাতু ধর্ম অধাতু ধর্ম দুটোই দেখায়। তাহলে আয়নীয় যৌগ তৈরি হয় সবসময় কি
ধাতু আর অধাতু মিলে, ঠিক আছে। আয়নীয় যৌগ তৈরি হয় ধাতু আর অধাতু মিলে, কিন্তু সমযোজী বন্ধন তৈরি হয় শুধুমাত্র এই যে অধাতুগুলো নিয়ে, পিরিয়ডিক টেবিলে যেগুলো ডান দিকে আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি NaCl, ঠিক আছে। NaCl তাহলে সোডিয়াম, Na হচ্ছে সোডিয়াম আর Cl হচ্ছে ক্লোরিন, তাই তো। তাহলে সোডিয়াম কোথায় থাকে দেখো, আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম থাকে, এই যে সোডিয়াম এখানে ধাতুতে থাকে সোডিয়াম, আর Cl দেখতে পাচ্ছি হ্যালোজেন গ্রুপ, এটা হ্যালোজেন গ্রুপে আছে ক্লোরিন Cl। তাহলে ধাতু আর অধাতু মিলে তৈরি হয়, আমি এক্ষুনি বললাম আয়নীয় যৌগ। কীভাবে তৈরি হয় দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। NaCl কি হলো, এখানে তাকাও, NaCl এটা কি হয়, সোডিয়াম কত নম্বরে থাকে আমাদের মনে রাখতে হবে, সোডিয়াম থাকে 11 নম্বরে, আর Cl থাকে কত নম্বরে, 17 নম্বরে। এটা যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, তাহলে প্রথম কক্ষপথে কয়টি থাকে, এটা নিউক্লিয়াস প্রথম কক্ষপথে থাকে 2টি, তারপরের কক্ষপথে কয়টি থাকে 8টি, 2 3 4 5 6 7 8টি, তারপরের কক্ষপথে থাকবে, ওর কাছে 11টা আছে টোটাল, 2 10টা হলো এই যে একটা, ঠিক আছে। তারপর 2, তারপরে 8টা, তারপরে হচ্ছে একটা। ক্লোরিনের কটা হবে, প্রথম কক্ষপথে থাকবে 2, তারপরের কক্ষপথে কটা থাকবে 8টা, তাহলে 10টা হলো, আরও 7টা, লাস্ট কক্ষপথে থাকবে 7টা হলো। তাহলে আমরা অক্টেট রুল পড়েছি। অক্টেট রুলটা কি হয়, এখানে কত হলো 2, 8টা, 7টা। অক্টেট রুল কি হয়, প্রত্যেকটি মৌল চায় তার লাস্ট কক্ষপথে যাতে 8টি করে ইলেকট্রন থাকে। তাহলে কি হবে, এর লাস্ট কক্ষপথে 8টি ইলেকট্রনের জন্য এর লাস্ট কক্ষপথে 1টি আছে, আরও 7টি ইলেকট্রন নিতে হবে। তাহলে আরও 7টা ইলেকট্রন নেওয়ার থেকে ও কী করবে, এই একটা ইলেকট্রনকে বাইরে বের করে দেবে, তাহলে তো ওর লাস্ট কক্ষপথে থাকলো 8টা। আর এ কী করবে, একটা ইলেকট্রন নিয়ে এর লাস্ট কক্ষপথে 7টের জায়গায় হয়ে যাবে 8টা। তাহলে যেই ইলেকট্রন বর্জন করে তার মাথায় হয়ে যায় প্লাস, আর যেই ইলেকট্রন গ্রহণ করে তার মাথায় হয়ে যায় মাইনাস। যদি বর্জন করে দেয় তাহলে প্লাস হয়ে যায়, সেটিকে বলা হয় ক্যাটায়ন। আর যদি ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে তার মাথায় হয়ে যায় মাইনাস, সেটি হচ্ছে অ্যানায়ন। তারপরে কি হয়, এখানে Na প্লাস আর Cl মাইনাস, এই দুটোর মধ্যে কুলম্বীয় বল, আকর্ষণ বল কাজ করে, দিয়ে নতুন যে যৌগটি তৈরি হয় সেটি হচ্ছে NaCl, যেটি হচ্ছে খাদ্য লবণ। তাহলে আমরা দেখলাম আয়নীয় যৌগ সবসময় কি ধাতু আর অধাতুর মধ্যে হয়, আর এভাবে ক্যাটায়ন, আয়নীয় যৌগতে সবসময় ক্যাটায়ন আর অ্যানায়ন হয়, ঠিক আছে। আর এই যে সমযোজী বন্ধনগুলো, তাহলে এখানে আয়নীয় যৌগ কোনটি হবে, এখানে NaCl হবে। তাও আমরা দেখে রাখবো যে হচ্ছে সমযোজী বন্ধন কিভাবে হয়। সমযোজী বন্ধনে যদি এখানে প্রথমে যদি H2O ওয়াটারটা দেখি, তাহলে দেখো H2O ওয়াটার, আমরা বললাম যে যদি আমরা সমযোজী বন্ধন বানাই তাহলে শুধুমাত্র সমযোজী বন্ধন কী হবে, অধাতু, তাই তো। অধাতু, এখানে অক্সিজেন, এখানে তাহলে অধাতুর সাথেই অধাতু হবে। কিন্তু দেখো হাইড্রোজেন আছে এইদিকে, কিন্তু হাইড্রোজেন তো আমরা জানি সমযোজী বন্ধন শুধুমাত্র অধাতুগুলোতেই বানায়, ধাতু তো বানায় না। কিন্তু আমাদের জানতে হবে যে হাইড্রোজেন কখনো কখনো ধাতুর মতো বিহেভ করে, কখনো কখনো অধাতুর মতো বিহেভ করে। তাই হাইড্রোজেনকে আমরা দুষ্ট মৌল বলি, কারণ হাইড্রোজেন কি করে, কখনো কখনো ধাতুর মতো একটা করে ইলেকট্রন বাইরে বের করে দিয়ে H প্লাস হয়ে থাকে। কখনো কখনো ওর তো একটা ইলেকট্রন বাইরে বের করে দিয়ে ফাঁকা হয়ে যায়, দিয়ে H প্লাস হয়ে থাকে। কখনো কখনো একটা ইলেকট্রন গ্রহণ করে এই হ্যালোজেন মৌলগুলোর মধ্যে, হ্যালোজেন মৌলগুলো সবাই একটা করে ইলেকট্রন গ্রহণ করে, কারণ ওদের লাস্ট কক্ষপথে 7টা করে ইলেকট্রন থাকে। কি করে, কখনো কখনো ও ধাতুর মতো বিহেভ করে, কখনো কখনো অধাতুগুলোর মতো হ্যালোজেনের মতো বিহেভ করে। তাহলে এখানে কিন্তু হাইড্রোজেনটা অধাতুর মতো বিহেভ করছে, তাহলে অক্সিজেনও অধাতু, এখানেও অধাতু হিসেবে কাজ করছে। কিভাবে বন্ধন হয়, এই দেখো অক্সিজেন কত নম্বরে থাকে, আমরা জানি অক্সিজেন দেখো 8 নম্বরে আসে, মনে রাখতে হবে 8 নম্বরে ওর ইলেকট্রন আছে 8টি। তাহলে কনফিগারেশন কিভাবে হয়, প্রথম কক্ষপথে 2টি, তারপরে কক্ষপথে কয়টি, 6টি, 1 2 3 4 5 6। তাহলে ওর লাস্ট কক্ষপথে অক্টেট ফিল হওয়ার জন্য আরও 2টো ইলেকট্রন দরকার। তাহলে কি হয়, এই যে সমযোজী বন্ধন এভাবে হয়, আমরা ইলেকট্রনগুলোকে ডটের সাহায্যে দেখাবো, 1 2 3 4 5 6। লাস্ট কক্ষপথে যে ইলেকট্রন, প্রথমে আছে 2টো, তারপরে আছে 6টা। লাস্ট কক্ষপথে ইলেকট্রন সবসময় রাসায়নিক বিক্রিয়ায় পার্টিসিপেট করে, তাহলে 6টা ইলেকট্রনকে লাস্ট কক্ষপথে ইলেকট্রনকে দেখিয়ে দিলাম। আর যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটাকে এই যে দুপাশে লিখলাম, যেটি একটি মৌল থাকে সেটিকে আমরা মাঝখানে লিখি, সেন্ট্রাল অ্যাটম বলা হয়। আর তার ইলেকট্রনগুলোকে দেখিয়ে দিলাম। হাইড্রোজেনের কাছে কয়টা করে ইলেকট্রন থাকে, একটা করে ইলেকট্রন থাকে। কি হয়, এই যে সমযোজী বন্ধনে কি হয়, সমযোজী বন্ধনে সবসময় ইলেকট্রন শেয়ার করে এইভাবে বন্ধন বানায়, কেউ প্লাস মাইনাস তৈরি হয় না, এইভাবে। এটা হচ্ছে ওয়াটারের স্ট্রাকচার, ঠিক আছে। এভাবে আমরা সমযোজী বন্ধন বানাই।
সেমভাবে আর একটা কী ছিল, কার্বন ডাইঅক্সাইড এইভাবে কার্বনের লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, অক্সিজেনের 2টো ইলেকট্রন দিয়ে বন্ড বানায়, দিয়ে এইভাবে হয়, এটা হচ্ছে CO2। অ্যাসিটিলিন কীভাবে হয়, এইভাবে অ্যাসিটিলিন হয়। তাহলে সমযোজী বন্ধনগুলো সবসময় কি হয়, সমযোজী বন্ধনগুলো সবসময় যে ইলেকট্রন শেয়ার করে বন্ধন বানায়, কিন্তু আয়নীয় বন্ধন কি হয়, এরকম ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয় এবং ওদের মধ্যে আকর্ষণ বল কাজ করে দিয়ে তৈরি হয়, ঠিক আছে, আয়নীয় বন্ধন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আয়নীয় যৌগ কোনটি, NaCl, বাকিগুলো সব সমযোজী বন্ধন বানায়, ঠিক আছে। তাছাড়া আমাদের মনে রাখতে হবে আয়নীয় বন্ধন সাধারণত ধাতু আর অধাতুর মধ্যে হয়, ধাতু আর অধাতুগুলোর মধ্যে, আর সমযোজী বন্ধন শুধুমাত্র অধাতুর মধ্যে। আর হাইড্রোজেনকে কখনো কখনো অধাতুর মধ্যে ধরা হয়, কারণ হাইড্রোজেনকে আমরা দুষ্ট মৌল বলি, ও কখনো ধাতুর মতো বিহেভ করে, কখনো অধাতুর মতো বিহেভ করে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি হিলিয়াম পরমাণুতে থাকে 4টি প্রোটন 4টি ইলেকট্রন, নাকি 4টি নিউট্রন 4টি ইলেকট্রন, 4টি প্রোটন 2টি ইলেকট্রন, নাকি 2টি প্রোটন 2টি নিউট্রন বা 2টি ইলেকট্রন, এই কটা। তাহলে কিভাবে জানবো, এই দেখো আবার পর্যায় সারণী আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের পরেই কিন্তু থাকে হিলিয়াম, তার হাইড্রোজেনের পরে হিলিয়াম, তারপরে এইভাবে আমরা জানি পর্যায় সারণীতে মৌলগুলিকে তাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে সাজানো হয়েছে, এইভাবে হাইড্রোজেন, তারপর হিলিয়াম, তারপর আবার লিথিয়াম, বেরিলিয়াম, এভাবে। তাহলে দেখতে পাচ্ছি হাইড্রোজেন, তারপরেই আছে হিলিয়াম আছে 2 নম্বরে, তাহলে এর মধ্যে প্রোটন সংখ্যাও থাকবে 2, তাই তো। আর আমরা জানি যে যদি একটি নিস্তড়িত মৌল হয় যেমন হিলিয়াম, তাহলে হিলিয়ামের 2টি প্রোটন, যটি প্রোটন থাকে তার মধ্যে তয়টি হচ্ছে ইলেকট্রন থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি 2 নম্বরে আছে, তার মানে এর প্রোটন সংখ্যা 2 এবং কি ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 2। তাহলে বাকিগুলোতে দেখতে পাচ্ছি 4টি করে আছে, নিশ্চয়ই এটি হবে। আর এখানে আর একটি এক্সট্রা করে বলা আছে নিউট্রন সংখ্যা কীভাবে বের করি, এই যে আমরা জানি হিলিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক 2, আর ভর সংখ্যা, হিলিয়ামের বিভিন্ন আইসোটোপ আছে, তার মধ্যে একটি আছে যেমন ভর সংখ্যা হচ্ছে 4, আরও আইসোটোপগুলো আছে হিলিয়াম 2, 5, তার মধ্যে এটি একটি হিলিয়ামের একটি আইসোটোপ। তাহলে এটির যদি আমরা নিউট্রন সংখ্যা বের করি, কিভাবে নিউট্রন সংখ্যা বের করি, নিউট্রন সংখ্যা সমান আমরা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা করি। তাহলে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা মাইনাস করি কত পাবো, 2, তাহলে এটি হচ্ছে প্রোটন সংখ্যা হয়ে যাবে 2। তাহলে একটি হিলিয়াম পরমাণুর মধ্যে আমাদের মনে রাখতে হবে একটি হিলিয়াম পরমাণুর মধ্যে 2টি প্রোটন 2টি নিউট্রন আর 2টি ইলেকট্রন থাকে, সঠিক উত্তর হয়ে যাবে ডি। তারপরে দেখো নেক্সট কোশ্চিন, নিম্নোক্ত কোন যৌগগুলির মধ্যে মানে এগুলো কোনটি আয়নীয় যৌগ, তাহলে আমরা এই কোশ্চিনটা এখনই করে নিলাম, তাই তো। নেক্সট কোশ্চিনটি আমরা এখনই করে নিলাম। এখানে এটি দেখো 2022 সালেও এসছে এই কোশ্চিনটি, আবার 2021-এও এসছে, 22-এও এসছে, ঠিক আছে। তাহলে আমরা জানি, এখনই বললাম আয়নীয় যৌগ হবে NaCl, ঠিক আছে। ভিডিও কি বলেছে, নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতার বৃদ্ধি অনুযায়ী মৌলগুলির সঠিক ক্রম, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফসফরাস, সালফার, নাইট্রোজেন আর অক্সিজেনকে উল্টোপাল্টা করে লেখা আছে, এগুলোকে তড়িৎ ঋণাত্মকতা হিসেবে সাজাতে হবে। তাহলে আমরা জানি পর্যায় সারণীর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, পর্যায় সারণীর মৌলগুলোর যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে কি হয়, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর যদি উপর থেকে নিচে দিকে নামি তড়িৎ ঋণাত্মকতা কমে। কেন, দেখো এইভাবে মনে রাখবে। যেমন এখানে বলা আছে, দেখতে পাচ্ছি নাইট্রোজেন, ফসফরাস, এখানে তোমরা দেখো গ্রুপটাতে নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে, ফসফরাস আর সালফার, তাই তো। নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর সালফার। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে পর্যায় বরাবর, আর নাইট্রোজেনের ঠিক নিচে থাকে ফসফরাস আর অক্সিজেনের নিচে থাকে সালফার। তাহলে এগুলোর যদি আমরা এই মৌলগুলিকে যদি আমরা পর্যায় বরাবর যাই, তাহলে কি হয়, আমি বললাম তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, পর্যায় বরাবর গেলে বাড়ে। কেন বাড়ে, এই যে আমরা জানি নাইট্রোজেন আছে 7 নম্বরে, অক্সিজেন আছে 8 নম্বরে, তাহলে এটা দ্বিতীয় নম্বর পর্যায়ের এগুলো। তাহলে কি হয় দেখো, যদি আমরা এদের ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস প্রথমে করছি, তাহলে প্রথম কক্ষপথে 2টি, তারপরের কক্ষপথে কয়টি আছে, 5টি, তারপরে ঠিক পর্যায় বরাবরই যাচ্ছি। এবার অক্সিজেনের কাছে যখন যাব কি হবে, সেমভাবে প্রথম অরবিটালে প্রথম কক্ষপথে 2টি, আর তারপরের কক্ষপথে হচ্ছে কটি, এখানে ছিল হচ্ছে 5টি, এখানে হয়ে যাবে 6টি।
6টি। তাহলে কি হচ্ছে, যখনই আমরা পর্যায় বরাবর যাচ্ছি দুটো কক্ষপথ কিন্তু দুটোই আছে, তাহলে শুধুমাত্র কি বাড়ছে, ইলেকট্রন সংখ্যা বাড়ছে। তারপরে আমরা যখন আরও এদিকে যাব, অক্সিজেনের পরে ফ্লোরিন যাব, তখন কি হবে, আরও একটি ইলেকট্রন বেড়ে যাবে। তাহলে যখনই আমরা পর্যায় বরাবর এদিক থেকে এদিকে যাব, বাঁ দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর যাব, কী হবে, কক্ষপথগুলো একই থাকছে কিন্তু কি বাড়ছে, ইলেকট্রন বাড়ছে। আর যদি ইলেকট্রন বাড়ে তাহলে কি হবে, এই নিউক্লিয়াস কি হয়, পজিটিভ, আর ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি হয়, আকর্ষণ কাজ করে, দিয়ে এর সাইজটা কি হয়ে যায়, কমে যায়। আর তড়িৎ ঋণাত্মকতা মানেই কি, যে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে আকর্ষণ করার ক্ষমতা, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তার যত আমরা পর্যায় বরাবর যাব তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। সবচেয়ে বেশি হলো অক্সিজেন, তারপরে কিন্তু হবে নাইট্রোজেন। এবার আমরা জানি উপর থেকে যদি নিচে আসি তাহলে কি হবে, শেলটা বাড়বে। এখানে এর ছিল, নাইট্রোজেনের ছিল কত, 7, আর ফসফরাসের কত হয়ে যাবে, ফসফরাসে আমরা জানি 15 হয়ে যাবে। তাহলে এখানে 15 আছে, তার মানে প্রথম কক্ষপথে কয়টি, প্রথম কক্ষপথে হচ্ছে 2টি, তারপরের কক্ষপথে 8টি, তারপরের কক্ষপথে কত হচ্ছে, 5টি। তাহলে একটা শেল বেড়ে গেল। যখন 1, 2, 3টা কক্ষপথ হয়ে গেল, তখন কি হবে, এই ইলেকট্রনগুলো দূরে দূরে চলে গেল। তাহলে প্রথমে উপরের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, আকর্ষণ করার ক্ষমতা বেশি, যত তুমি নিচের দিকে আসবে তত দূরত্বটা বেড়ে যাচ্ছে, আকর্ষণ করার ক্ষমতাটা কী হবে, কম হয়ে যাবে। তাহলে সবচেয়ে বেশি ছিল কার, সবচেয়ে উপরের মৌলগুলো ছিল, তারপর এইদিকে যত যাচ্ছি অক্সিজেনের বেড়ে গেল, তারপর নাইট্রোজেন হলো। এবার যখন আমরা নিচের দিকে আসবো, তাই উপরেরগুলোর তুলনায় নিচেরগুলোর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কম। তাহলে ফসফরাসের বেশি না সালফারের বেশি, আমরা জানি যত আবার আমরা দ্বিতীয় পিরিয়ডটাতে আবার যখন উপর থেকে নিচের দিকে যাবো সালফারের বেশি হবে, তাহলে সালফারের বেশি, তারপরে হবে ফসফরাসের। তাহলে তার থেকেও বেশি কার, এদের ছিল। তার মানে প্রথমে হয়ে যাবে অক্সিজেন, তারপরে হবে নাইট্রোজেন, তারপরে হবে সালফার, তারপরে হয়ে যাবে ফসফরাস। ঠিক আছে, তাহলে দেখো কোথায় আছে সঠিক ক্রমটা, অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপরে সালফার, তারপরে হচ্ছে ফসফরাস। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে এ। তারপরে দেখো নেক্সট কোশ্চিন কি বলেছে, নিম্নলিখিত সম ইলেকট্রনিক কণাগুলির মধ্যে তাদের আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি অনুযায়ী সঠিক ক্রম কোনটি। ঠিক আছে, তাহলে আমরা এখনই দেখলাম, যদি আমরা পর্যায় সারণী দেখি, যদি আমরা পর্যায় বরাবর যাই, যে যত নম্বর পর্যায়, দ্বিতীয় নম্বর পর্যায় হলে দ্বিতীয় নম্বরের পর্যায়ে সমস্তগুলো দুটো করেই কক্ষপথ থাকবে। শুধু যখনই আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব কি হবে, ইলেকট্রন বাড়বে, আর ইলেকট্রন বাড়বে জন্য আকর্ষণটা বেশি হবে, আর কি হবে, সাইজটা ছোট হয়ে যাবে। যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তত কি হবে, মৌলগুলির আকর্ষণটা কি হবে, বেড়ে যায়, দিয়ে সাইজটা কম হয়ে যায়। যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে আয়নীয় ব্যাসার্ধ বা হচ্ছে সাইজ, ডিরেক্ট আকার জিজ্ঞাসা করে, তাহলে আমরা বলবো বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজ কমে যায়, আর উপর থেকে নিচে গেলে যেহেতু কক্ষপথ বাড়ছে, তৃতীয় নাম্বার যখনই নামবো 2 থেকে তৃতীয় মানে 3টা হচ্ছে কক্ষপথ হয়ে যাবে, 4 নম্বরে নামবো মানে 4টা কক্ষপথ। তাহলে এভাবে নিচের দিকে যত নামছি কক্ষপথ বাড়ছে, তাহলে সাইজটাও বেড়ে যাচ্ছে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাইজটা কমে, আর উপর থেকে নিচে নামলে কি হয়, কক্ষপথটা বাড়ে, জন্য সাইজটাও বাড়ে। ঠিক আছে, কিন্তু এই কোশ্চিনটাতে দেখো, আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চিনটাতে যে এগুলোর মাথায় চার্জ আছে, -2 প্লাস, এইগুলো যদি আমরা দেখি, ফ্লোরিন 9 নম্বরে থাকে, মাইনাস আছে, মানে ওর 10টা ইলেকট্রন হয়ে গেছে, একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে, 9 থেকে 10 হয়ে গেছে। তেমনভাবে অক্সিজেন কত নম্বরে থাকে, 8 নম্বরে, আরও 2টো ইলেকট্রন নিয়ে নিয়েছে, মানে 10টা হয়ে গেছে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম 12 নম্বরে থাকে, 2টো ইলেকট্রন 2 প্লাস, মানে 2টো ইলেকট্রন বর্জন করে দিয়েছে 10 হয়ে গেছে। সোডিয়াম কত নম্বরে থাকে, 11 নম্বরে, একটা ইলেকট্রন প্লাস আছে, মানে একটা ইলেকট্রন বর্জন করেছে, দিয়ে 10টা। তাহলে এগুলো সবগুলোর ক্ষেত্রে কি আছে, 10টা করেই ইলেকট্রন আছে। ইলেকট্রন বাড়া কমা নিয়ে আমরা কোনো রকম বলতে পারবো না যে ব্যাসার্ধ বাড়ছে, ইলেকট্রন বাড়ছে জন্যে। এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যখন আমরা সম ইলেকট্রনিক এরকম আয়নগুলো দেওয়া থাকবে, আইসো ইলেকট্রনিক, তখন আমরা কি করব, যার মাথায় যত বেশি নেগেটিভ চার্জ থাকবে, মাইনাস চার্জ থাকবে, তার সাইজ তত বড় হবে। ঠিক আছে, তাহলে যেটার মাথায় 2- আছে তার সাইজ সবচেয়ে বড়, তারপরে যার মাইনাস, তারপরে যার প্লাস, তারপরে যার 2+। তাহলে এখানে তোমরা দেখো অক্সিজেনের মাথায় 2- আছে, তার মানে অক্সিজেনের সাইজ সব থেকে বড় হবে। তাহলে কোথায় অক্সিজেনের সাইজ সব থেকে বড়, এই যে দেখতে পাচ্ছ। তারপরে এফ এর মাথায় মাইনাস আছে, অক্সিজেনের থেকে এফটা একটু ছোট হয়ে যাবে। তারপরে সোডিয়াম একটাই যেহেতু প্লাস আছে, তারপরে ম্যাগনেসিয়ামের মাথায় 2+ আছে, মানে যত পজিটিভ চার্জ বেশি তার সাইজ তত কম হয়। তাহলে সবচেয়ে বেশি নেগেটিভ চার্জ যেহেতু অক্সিজেনের মাথায় আছে 2-, অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে সোডিয়াম, তারপরে হবে ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কোথাও বুঝতে প্রবলেম হলে, কোথাও কিছু জানানোর হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে।